সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে এক ভাই আছেন। ভাই একটু পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুর নবী, পিডিএস অফিসার, লালতীর সিড লিমিটেড। আমি মাদারীপুর অঞ্চলে লালতীরের সাথে দীর্ঘ 2 বছর যাবৎ কাজ করতেছি এবং আমি লালতীরের বিভিন্ন বীজ নিয়ে কৃষকদের সাথে এবং নতুন নতুন জাত নিয়ে লালতীরের আমি কৃষকদের সাথে কাজ করি। নতুন নতুন জাতগুলো আমরা কৃষকরা কীভাবে চাষ করবে, তাদেরকে এই জাতের বৈশিষ্ট্যগুলো, কৃষকদের বিভিন্ন সমস্যা আমরা নোট করি এবং কি কৃষকদের আপনার যে ওনাদের যে চাহিদা, যে আমাদের এই ধরনের বীজ লাগবে, আমাদের এই টাইপের বীজ লাগবে, আমাদের এই সময়ে এই বীজগুলো লাগবে, আমরা সেই জিনিসগুলো আমরা নোট করে আমরা আপনার পরবর্তীতে চেষ্টা করি কৃষকদেরকে সেই বীজগুলো আমরা যাতে দিয়ে তাদের সাপ্লাই করতে পারি এবং কি তারা যাতে ভালো একটা চাষাবাদ করে এবং তারা আপনার ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারে, সেটার জন্য আমরা কৃষকদেরকে সকল টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। এটা আমাদের লালতীরের পক্ষ থেকে এটা আমরা দিয়ে থাকি। ওভারঅল আপনারা সবাই জানেন যে লালতীর হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারিভাবে নিজস্ব বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং কি লালতীর আপনার দেশীয় সকল ক্রপসকে তারা বিভিন্নভাবে তারা একটা হাইব্রিডের রূপ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা আপনার স্বাদটা দেশীয় স্বাদটা বজায় থাকে, কিন্তু এটা ফলনটা হয় আপনার হাইব্রিডের মতো। এইভাবে আমরা আপনার কৃষকদেরকে যাতে তারা একটা দেশীয় স্বাদ পায় এবং কি এই পণ্যটা তারা যেন তারা বাজারে আপনার 2-4-5 টাকা বেশিতে অন্য কোনো সবজিতে তারা বিক্রি করতে পারে। মানে এক কথায় লালতীর আপনার কৃষকদের শুধু এটা ব্যবসার জন্য নয়, কৃষকরা যাতে একটা ভালো লাভবান হয় সেটা দিক থেকে চিন্তা করে লালতীর আপনার দীর্ঘ 30 বছর যাবৎ কৃষকদের সাথে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আমরা তো আমাদের ভুট্টা খেতে আছি, তো ভুট্টা খেতে আমি যে কোম্পানির ভুট্টা রোপণ করছি সেদিকে না যাই, তো ভুট্টা ক্ষেতের অবস্থা খুব একটা ভালো না। তো আপনার দৃষ্টিতে, আপনার একজন কৃষিবিদও বটে, তো কৃষিবিদের দৃষ্টিতে ভুট্টা ক্ষেতের কী অবস্থা বলেন তো? আপনার ভুট্টা ক্ষেতটা আসলে যা আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার ভুট্টাতে শুরুতে একটা সমস্যা দেখা যাচ্ছে যে আপনার পাতা ঝলসানো রোগটা। এটা আসলে আহামরি তেমন বড় কোনো রোগ নাই, এটা নিয়ে আপনার ঘাবড়ানোর উচিত না। এটা আপনার জাস্ট কিছুদিন আপনার সপ্তাহ বা 10 দিন পরে যদি আপনি 2 থেকে 3 ডোজ ছত্রাকনাশকটা দেন, আপনার ভুট্টাটা আশা করি ভালো হয়ে যাবে। তারপরে এই যে আপনার মাটিটা আলগা করে দিয়ে আপনার আগাছা যে পরিষ্কার করতেছেন এটা খুব ভালো। ম্যাক্সিমাম লোকই আগাছা পরিষ্কার করতে চায় না। আগাছাটা পরিষ্কার করে আপনি এখানে ওই একটু মাটি কুপাই দিয়ে গাছের গোড়ায় মাটি দিয়ে আপনি বিভিন্ন রাসায়নিক সার দিয়ে দেন, আশা করি আপনার ভুট্টাটা ভালো হবে। আচ্ছা, তো আপনারা তো কৃষিবিদরা তো আসলে মাঠে তো এরকম কাজ করে না, তো আজকে আসার পরে নিজেই নিরানো শুরু করলেন, এই ফিলিংস কেমন বলেন? আসলে ভাই বিষয়টা হচ্ছে সবার মন মানসিকতা আপনার এক না, তো মানে ম্যাক্সিমাম ওই আপনার দেখবেন যে বেগম রুকিয়ার একটা কথা ছিল যে আমাদের কৃষিবিদরা মাঠে কাজ না করে তারা আপনার ওই তাদের মানে মাঠের উর্বরতা চিন্তা না করে তারা তাদের মস্তিষ্কের উর্বরতার চিন্তা করে। আসলে আমাদের এই মাইন্ডটা থেকে বের হয়ে আসতে হবে। যেহেতু সে একজন কৃষিবিদ, তো তার উচিত আমি মনে করি যে মাঠে গিয়ে কৃষকদের সাথে কাজ করা এবং কি কৃষকদের সাথে কাজ করলে বিভিন্ন বিষয়ে আপনার একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়। সেই অভিজ্ঞতা আপনি সঞ্চয় করে বা পুঁজি করে আপনার পরবর্তীতে আপনার কাজেরও একটা গতি বৃদ্ধি পাবে, কৃষক মহলে আপনার একটা সুনাম হবে এবং কৃষক আপনাদেরকে একটা মানে আপনাকে আন্তরিকভাবে কৃষক একটা ভালোবাসা দিবে। এটাই হচ্ছে আসলে একটা কৃষিবিদের সবচেয়ে বড় পাওয়া। আমারও ভালো লাগলো আমি মাঠে এসে কাজ করি। আসলে আমি এখানে কাজ করি না বলতে আমি বিভিন্ন জায়গায় যে কৃষকদের সাথে সরাসরি কাজ করি এবং কৃষকদেরকে আমিও শিখি, তাদেরকেও আমি চেষ্টা করি নতুন নতুন কিছু কৌশল আমরা শেখানোর জন্য। আসলে মেইনলি বিষয়টা হচ্ছে আপনার কৃষি বিজ্ঞানে বা কৃষির জগতে সবচেয়ে বড় বিজ্ঞানী হয়েছে কৃষক। দ্যাটস রাইট। কৃষকরা ওরা সবই জানে, জাস্ট খালি আমরা তাদেরকে একটা মাধ্যম দেই যে আপনারা এইভাবে করেন, জাস্ট একটু সাপোর্ট দিই। আচ্ছা, তো ভাই বর্ষাকালে এখানে পানি খুব কম হয়, তো আমরা তো প্রথমবারই তো আমরা অনেক কিছু করতে পারবো না এবং প্রথম 3 মাস 6 মাস 1 বছরের লাভ লস এটা ধরা যাবে না, শিখার বিষয়, জানার বিষয়। তো আপনার পিছনে আমাদের ঝাঁকা দেখতে পাচ্ছেন, ঝাঁকা কমপ্লিট করতে পারি নাই এখনো, তো ওখানে আমি চাচ্ছি বর্ষাকালে কিছু সবজি করার জন্য। সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে বা কিভাবে করতে পারি আমরা? এখানে যদি আপনার বর্ষাতে পানি না ওঠে, খরিফ 1-এর যে মৌসুমটা শুরু হবে সেই সময় আপনি লাউ করতে পারবেন, ওই ধুন্দুল করতে পারবেন। কোন মাসে এটা? চাল কুমড়া করতে পারবেন। এটা শুরু হবে আপনার মার্চ মাস থেকে, মার্চের 15 তারিখের পর থেকে এটা আপনি শুরু করবেন। তাতে বর্ষার সিজন আমরা ধরতে পারি, তাতে আপনারা বর্ষার সিজনটা ধরতে পারবেন। আর ওই সময় মেইনলি আপনার সবজির দাম বেশি থাকে, কারণ সবজির উৎপাদনটা কমে যায় অনেক সময়, অনেক জায়গায় আপনার বর্ষার কারণে পানি ঢুকে যায়। আর এইখানে যদি আপনি এই সবজিগুলো ফলাতে পারেন, আপনি দেখা যাচ্ছে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন এই মাঠ থেকে। ভাই এই প্রজেক্টটা হচ্ছে আমাদের সরকারি একটা প্রজেক্ট, উপজেলা কৃষি অফিস জাজিরার থেকে এটা আমাদেরকে দিয়েছে। ওনারা যে বীজটা দিয়েছিলেন ওই বীজটা আমার প্রথমেই পছন্দ ছিল না,
তো ওনাদেরকে আমি বলছিলাম, তারপর বললো না ভালো বীজ ব্যবহার করেন। তো ব্যবহার করার পরে গাছ ঠিক মতো কি বলে আপনার ভাষায় গজায় নাই। এখানে লাল তীরে কিভাবে আমরা সহযোগিতা পেতে পারি? আপনার প্রথমত যে কাজটা করতে হবে, আপনি যেখান থেকে যেভাবে বীজ পান বা ক্রয় করেন, প্রথমত আপনার বীজটা দেখবেন যে বীজটার গায়ের ডেটটা ঠিক আছে কিনা। যদি বীজের গায়ে প্যাকেটের গায়ে ডেট ওভার হয়ে যায়, আপনি কখনোই সেই বীজটা নেবেন না। সেটা দিয়ে আপনি আসলে চাষবাস করে কোনো ফলপ্রসূ পাবেন না। যেহেতু এখন আপনি কি বীজটা নিছেন সেটা আপনি ভালো জানেন, হয়তো আপনার দেখা যাচ্ছে যে সেই বীজের ডেট শেষ হয়ে গেছিল গা, এমনও হইতে পারে আপনার ওই সেই বীজটা আপনার হয়তো তার অঙ্কুরোদ্গম ক্ষমতা কম ছিল বা বীজের ভ্যারাইটিয়াল কোনো সমস্যা ছিল। এমনও হইতে পারে যে আপনার মানে কাল্টিভেশনের কিছু সমস্যা থাকতে পারে। হ্যাঁ, আসল কথা কি আমাদের দেশটা হচ্ছে এরকম, সবসময় আমরা অন্যের উপর দোষটা চাপাইতে পছন্দ করি। আমাদেরকে বলা হবে, আমি জানি এই কোম্পানির নাম বললে আমি ওই কোম্পানির এমডি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারি, বললেই প্রথমে বলবে ভাইয়া আপনার মনে হয় এটা প্রসেসিংয়ে ঝামেলা হয়েছে। বিষয়টা ওরকম না, মানে আমরা কখনোই নিজের ঘাড়ে দোষটা নিতে চাই না ভাই। সরি, হ্যাঁ বলেন। আমি কিন্তু আপনাকে শুরুতেই 3টা কথা বলছি। হ্যাঁ বলছেন, কিন্তু আমি জানি যে শেষ পর্যন্ত বলবেন যে আপনাদের কাল্টিভেশনে কোনো ঝামেলা ছিল আর কি। 3টার মধ্যে যে কোনো একটা হইতে পারে আপনার। এখানে মনে করেন 200-র উপরে আছে, কি বলে থল। এখানে 3 বস্তা জৈব সার, তারপর টিএসপি ড্যাব যেগুলো আরো সরবরাহ করছিল সব এখানে দিয়েছি। আর এই যে দূরত্বের কথা বললেন, দূরত্বটা সরকার নির্ধারিত 5 হাত বাই 5 হাত, বুঝছেন? তো দূরত্বের বিষয় না, সারের বিষয় না। এখন আমরা যদি নতুন করে আবার ধরেন আপনাদের বীজ রোপণ করি লাল তীরের, সেই ক্ষেত্রে কি আমরা আর কিছু গোবরের ফাঁস ব্যবহার করবো কিনা? হ্যাঁ, আমি আপনাকে শুরুতে যেটা বললাম যে আপনি এই জৈব সারগুলো, যে ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট, এই সারগুলো আপনার এই জৈব সারগুলো তো মেইনলি আপনার গোবর বা অন্যান্য কেঁচো সার বা আপনার বিভিন্ন পচনশীল দ্রব্য থেকে জৈব সারগুলো হয়। আপনি আপনার পুনরায় আবার ওই সারগুলো দিয়ে আপনাকে আমি চেষ্টা করব আমাদের লাল তীর থেকে ভালো একটা বীজ আপনাকে দিয়ে এখানে চাষ করানোর জন্য। আশা করি যে আপনি সেখানে চাষ করে আশাবাদী যে আপনি সফল হবেন। আচ্ছা ভাই, একেবারে শেষ প্রশ্ন অফ দ্য রেকর্ড, আপনি আমাদেরকে ছোট একটা গিফট দিয়েছেন লাল তীরের পক্ষ থেকে, সেজন্য আপনাকে ধন্যবাদ। আর শেষ প্রশ্ন হচ্ছে যে লাল তীরের বীজ কেন আমরা ব্যবহার করব? লাল তীরের বীজ আপনি কেন ব্যবহার করবেন আপনাকে আমি বলি। না আমরা সাধারণ কৃষক কেন ব্যবহার করব? আপনারা কেন ব্যবহার করবেন আমি বলি। লাল তীর হচ্ছে বাংলাদেশের একটা গবেষণা ধর্মী একটা প্রতিষ্ঠান। তারা যে কোনো একটা বীজ আপনার মার্কেট করার আগে এটা আপনার আমাদের যারা ব্রিডার আছে, ব্রিডাররা যে কোনো একটা বীজ নিয়ে 4 বছর 5 বছর তারা আমাদের গবেষণাগারে তারা গবেষণা করে বিভিন্নভাবে। গবেষণা করার পরে তারা একটা পর্যায়ে যখন তারা সফল হয়, এরপরে এই বীজটা আপনার বাংলাদেশের বিভিন্ন লোকেশনে তারা আপনাদের মতো কৃষক দিয়ে ট্রায়াল করাবে। ট্রায়াল করায় বাংলাদেশের সমস্ত লোকেশনে যখন এটা ভালো একটা পজিটিভ রেজাল্ট তাদের কাছে যাবে এবং তারা দেখবে দেশের মাটি, আবহাওয়া সব কিছুর সাথে, তারপরে আপনার মৌসুম সব কিছুর সাথে ম্যাচ করার পরে যখন এটা ঠিকঠাক থাকে, তখনই লাল তীর আপনার ওই বীজটা বাজারজাত করে। তো আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে সেখানে তার কোনো ঝামেলা হওয়ার কথা না। এর জন্যই আপনি লাল তীরের বীজগুলো ব্যবহার করবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে আপনি তো মাদারীপুর রিজনে থাকেন, জি, তো সেখান থেকে এই জায়গার দূরত্ব বেশ, আসা অনেক কষ্ট, তারপর কষ্ট করে আমাদের ভালোবাসায় কিংবা আমাদের প্রজেক্টে টানে আসছেন, সেই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করবো এই ভিডিও। ধন্যবাদ ভাই।